আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টরের পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ সাফওয়াত ইমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই টপিকটির নাম হচ্ছে সিস্ট ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য জস। অর্থাৎ আমাদের যে ওরাল প্যাথোলজির একটি অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাথোলজি হচ্ছে ওরাল সিস্ট। সিস্টের বিভিন্ন জায়গা থেকে আম আমাদের মুখের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমাদের এই সিস্টের প্যাথোলজিগুলো দেখা যায়। তো আমরা এই টপিকটির আজকে যে বিষয়গুলো কভার করব তা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমরা সিস্টের ডেফিনেশন সম্পর্কে জানবো। এরপর একটা সিস্টেমের মধ্যে কি কন্টেন্ট থাকতে পারে ওই কন্টেন্ট সম্পর্কে জানবো। এরপর আমরা জানবো ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ সিস্ট নিয়ে। এরপর আমরা জানবো আমাদের যে বিভিন্ন ধরনের সিস্ট আছে কোন সিস্টের ফ্রিকোয়েন্সি কত, অর্থাৎ কোন সিস্টটা আমাদের মুখে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর আমরা সিস্টের কিছু কমন ফিচার সম্পর্কে জানবো এবং আমাদের পরবর্তীতে পরবর্তীতে যে সিস্টের অ্যাসপিরেশন করার পর যে ফ্লুইডটা পাই ওই ফ্লুইড টাইপসের উপর ভিত্তি করে আমরা সিস্টের উদাহরণ জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। আমরা যদি সিস্টের ডেফিনেশনটা একটু জানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিস্ট comprises a wall of fibrous tissue and a central lumen or space lined by the epithelium. এই একটা লাইনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সিস্টের যে ওয়ালটা, এই ওয়ালটা হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি হবে এবং সেন্ট্রালি একটা লুমেন থাকবে আর স্পেস থাকবে এবং এটার লাইনিংটা হবে এপিথেলিয়াম দিয়ে। এই তিনটা ক্রাইটেরিয়া যখন আমরা ফিল আপ করতে পারবো তখন আমরা তাকে সিস্ট বলে সাব্যস্ত করবো। আর একটা সিস্টকে আমরা কি বলতে পারি, কজ অফ ক্রনিক সোয়েলিংস অফ দ্য জ। অর্থাৎ দীর্ঘদিন ধরে যখন একটা সোয়েলিং আমাদের সিমটোমেটিক থাকে এবং হচ্ছে আমাদের জয়ের মধ্যে হচ্ছে কোনো ধরনের ট্রিটমেন্ট আর কোনো ধরনের রোগীর অজ্ঞতাবশত বা কোনো কারণে যদি দীর্ঘদিন আমাদের মুখের মধ্যে থেকে যায় তখন আমরা সেই সোয়েলিংটাকে বলা হয় ক্রনিক সোয়েলিং। সাধারণত আমরা ক্রনিক সোয়েলিং এর যে ডিউরেশনটা, এই ডিউরেশনটাকে আমরা ধরি 2 মাসের অধিক। তো আমরা যদি একটু চিত্রের মাধ্যমে আমাদের সিস্টের যে কন্টেন্ট গুলো আছে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই এখানে একটা রেডিওলজি আছে। এই রেডিওলজির মধ্যে আমরা একটা সিস্টিক লেশন দেখতে পাচ্ছি এবং একটা ইমপ্যাক্টেড টুথ রয়েছে। আমরা যদি লেশনটি খেয়াল করি তাহলে লেশনটির এই যে চারপাশে আমাদের যে একটা ডিস্টিংক্ট লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা হচ্ছে আমার ফাইব্রাস ওয়াল দিয়ে তৈরি এবং সেন্ট্রালি আমার থাকে হচ্ছে লুমেন। এই লুমেনের ভেতরে আমার বিভিন্ন ধরনের ফ্লুইড কন্টেন্ট থাকতে পারে, সলিড ও সেমি সলিড কন্টেন্ট থাকতে পারে। পরবর্তীতে আমরা যখন সিস্ট নিয়ে বিস্তারিত জানবো তখন আমরা বিভিন্ন সিস্টের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের কন্টেন্ট গুলোকে ভাগ করব। অনেক সময় আমাদের ভাইবাতে জিজ্ঞেস করতে পারে আমাদের সিস্ট কেন জতে বেশি হয়, তাহলে দেখা যাচ্ছে only the jaw contain epithelium remaining after tooth formation, অর্থাৎ আমাদের জয়ের মধ্যে যে এপিথেলিয়ামের লাইনিংটা রয়েছে এই লাইনটা আমার টুথ ফরমেশনের পরে আমাদের যে সিস্ট আছে ওই সিস্টের যে হচ্ছে গ্রোথ বা আমাদের সিস্টের যে হচ্ছে প্যাথোফিজিওলজি আছে ওইটাকে ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার ফিল আপ করে। এখন আমরা সিস্টের বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। সিস্টের ক্লাসিফিকেশন আমরা যদি হোল এর ক্লাসিফিকেশনটা জানতে চাই তাহলে আমরা দেখতে পাই প্রথমত হচ্ছে অরুণোজেনিক সিস্ট। এই অরুণোজেনিক সিস্টের আন্ডারে হচ্ছে আরো দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি অরিজিন আর একটা হচ্ছে ডেভেলপমেন্টাল অর আননোন অরিজিন। এরপরে আমাদের আছে অটোনোজেনিক নন অটোনোজেনিক সোর্সের থেকে বিভিন্ন ধরনের সিস্ট। তো আমরা যদি অটোনোজেনিক সিস্ট নিয়ে দেখতে চাই, আলোচনা করতে চাই, তাহলে প্রথমে দেখব ইনফ্ল্যামেটরি অরিজিনের যে সিস্টগুলো রয়েছে। এর মধ্যে আছে রেডিকুলার সিস্ট, রেসিডুয়াল রেডিকুলার সিস্ট এবং ইনফ্ল্যামেটরি কোলেটারাল সিস্ট। এরপরে আমাদের যে ডেভেলপমেন্টাল অরিজিন রয়েছে এর মধ্যে আছে ডেন্ডিজারা সিস্ট, ইরাপশন সিস্ট, অরুণোজেনিক কেরাটোসিস্ট। আর নন অরোজেনিক সিস্ট নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই তাহলে আমাদের নন অরোজেনিক সিস্টের মধ্যে রয়েছে ইনসিসিভ ক্যানাল সিস্ট, নেসোলেবিয়াল সিস্ট এবং সাবলিঙ্গুয়াল ডার্মের সিস্ট, থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, ব্রাঙ্কিয়াল সিস্ট এন্ড ফরগার সিস্ট।
এবার আমরা যদি পাশে যে বক্সটা রয়েছে 10.2 এই বক্সে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাই আমাদের সবচেয়ে ফ্রিকোয়েন্সি বা আমাদের মুখের জয়ের মধ্যে যে সিস্টটি সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হলো রেডিকুলার সিস্ট। এরপরে রয়েছে আমাদের ডেন্ডিজেরাস সিস্ট, এরপরে রয়েছে ওরোনটোজেনিক ক্যারোসিস্ট। এরপরে আমরা যদি এই ওরোনোজেনিক সিস্টের অরিজিন সম্পর্কে জানতে চাই, তাহলে লেখা আছে ওরোনোজেনিক সিস্ট আর লাইন্ড বাই দ্য ওরোনটোজেনিক এপিথেলিয়াম derived from the dental lamina। এই ডেন্টাল লেমিনা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা দরকার। ডেন্টাল লেমিনা সম্পর্কে আমরা কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি। ডেন্টাল লেমিনাটা হলো ওরাল এপিথেলিয়ামের একটা এক্সটেনশন, যেটা হচ্ছে আমাদের 6th উইক অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্টে ডেভেলপ হওয়া শুরু করে, এবং এই ডেন্টাল লেমিনাটা appears as a continuous band of thickened epithelium, অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস ব্যান্ড হিসেবে কাজ করে আমাদের যে ডেভেলপিং জ আছে ওই জয়ের উপরে এপিথেলিয়ামের একটা অংশ হিসেবে। পরবর্তীতে ডেন্টাল লেমিনা থেকে ডেন্টাল প্লাকওড তৈরি হয়। এটা হচ্ছে কিছুটা থিকেনিং হয়ে প্লাকওড তৈরি করে। পরবর্তীতে প্লাকওডটা আমার হচ্ছে টুথবাড ফর্মেশন করে। এরপর আমরা জানি আমাদের যে টুথবাড রয়েছে এই টুথবাডটা হচ্ছে পরবর্তীতে হিস্টো ডিফারেন্সিয়েশন, মরফো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আলটিমেটলি একটা টুথের যে পার্টস গুলা রয়েছে, ডেন্টিন, এনামেল, পাল্প এবং এর চারপাশে যে পেরিওডন্সিয়াম রয়েছে এবং যে হার্টউইড রুটসিড থেকে যে পরবর্তী রুট ফর্মেশন হয়, এই জিনিসগুলো ধাপে ধাপে ডেভেলপ হওয়া শুরু হয়। এরপরে আমার যে ডেন্টাল লেমিনা থেকে এপিথেলিয়ামটা অরিজিনেট হয়ে প্রলিফারেশন হওয়া শুরু করে। এরপর স্ক্রিনে যদি আমরা একটু তাকাই, দেখা যায় কিছু রেমন্যান্টস, রেস্ট অফ সেরেস, রিডিউসড এনামেল এপিথেলিয়াম অর রেস্ট অফ মেলাসাইজ। এগুলো হচ্ছে আমার অটোজেনিক সিস্টের সোর্স, এবং এই সোর্সগুলা বলা হচ্ছে একটা জয়ে টুথ বেরিং এরিয়াগুলোকেই সবসময় কি করে এফেক্ট করে। এই জন্য আমাদের যে অটোজেনিক সিস্ট রয়েছে সেটা হলো কি আমাদের যে জয়ের যে বিভিন্ন ধরনের সিস্ট আছে ওই সিস্ট গুলো হওয়ার জন্য সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি দেখায়। অর্থাৎ অটোজেনিক সিস্ট গুলো একটা জয়ের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে, আর এর মধ্যে সবচেয়ে বেশি কমন বলা হচ্ছে রেডিকুলার সিস্টকে। বইয়ের পিডিএফ এর পাশে যে স্ক্রিনটি রয়েছে সেই স্ক্রিনের মধ্যে আমরা ডেভেলপমেন্টাল সোর্স সম্পর্কে আরো কিছু বিস্তারিত লিখেছি। পরবর্তীতে আপনারা যখন পিডিএফটি হাতে পাবেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা আলোচনা করব নন অটোজেনিক সোর্স অফ সিস্ট নিয়ে। আমরা যদি নন অটোজেনিক সোর্স সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা পিডিএফ এর পাশে যে অংশটি রয়েছে সেই অংশের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে এখানে হাইলাইট করা অংশে বিভিন্ন ধরনের সোর্সগুলো দেওয়া আছে। প্রথম সোর্স হচ্ছে এপিথেলিয়াল রেমন্যান্টস অফ নেজোপ্যালাটান ডাক্ট সিস্ট, যেখান থেকে নেজোপ্যালাটান সিস্টটা গ্রো করা শুরু করে। এরপরে আছে রুটস অফ মিক্সিলারি ল্যাটারাল ইনসিসর অ্যান্ড ক্যানাইন, যেখান থেকে গ্লোবোমিক্সিলারি সিস্টটা ডেভেলপ করা শুরু করে। এরপর মিডিয়াম প্যালাটান সিস্ট ডেভেলপ করেছে মিডিয়ান অফ দ্য হার্ড প্যালেট। তারপর রয়েছে মিডিয়ান অফ দ্য ম্যান্ডিবল, যেখান থেকে মিডিয়ান ম্যান্ডিবুলার সিস্ট ডেভেলপ করে। এরপর আছে নেজোক্রিমাল ডাক্টের এপিথেলিয়াম রেমন্যান্টস, যেখান থেকে আমার নেজোলিভার সিস্ট ডেভেলপ করা শুরু করে। তো এই কয়েকটা সোর্স হচ্ছে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। এপিথেলিয়াম রেমন্যান্টস অফ নেজোপ্যালাটান ডাক্ট, রুটস অফ মিক্সিলারি ল্যাটারাল ইনসিসর অ্যান্ড ক্যানাইন, midline of hard palate, midline of the mandible, and epithelium remnants of nasopalatal nasolacrimal duct। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের মধ্যে হচ্ছে পয়েন্ট আউট করে দেখানো হচ্ছে আমাদের নন অটোজেনিক যে সোর্স রয়েছে ওগুলো। নেজোপ্যালাটান যে সিস্ট রয়েছে এই সিস্টটা সেন্ট্রাল ইনসুলাম ল্যাটারাল ইনসুলাম মাঝখানে থেকে হচ্ছে মেইনলি অরিজিন হওয়া শুরু করে। এরপরে গ্লোবোমেক্সিলারি সিস্টটা হচ্ছে আমাদের প্রাইমারি মোলার এবং ল্যাটারাল ইনসিসরের মাঝখানে যে স্পেসটা আছে ওই স্পেস থেকে হচ্ছে গ্রো করা শুরু করে। এরপর আমাদের নেজোলিভার সিস্টের অরিজিনটাও দেখা যাচ্ছে। পাশাপাশি আমাদের মিড প্যালাটাল যে সিস্টটা রয়েছে, যেটা হচ্ছে মিডিয়াম প্যালাটাল সুচার রয়েছে, ওই সুচারের যে জায়গাটা রয়েছে এর এন্টেরিয়র পোর্শন থেকে অরিজিনেট করা শুরু করে। পরবর্তীতে আমরা প্রত্যেকটি সিস্ট নিয়ে হচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করব। এরপর আমরা জানবো আমাদের সিস্টের কিছু কমন ক্লিনিক্যাল ফিচার নিয়ে বা কমন ফিচার। প্রথমেই রয়েছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে হাইড্রোস্ট্যাটিক যে প্রেসারটা রয়েছে এটা কেমনে আমার একটা সিস্টের মধ্যে ইনিশিয়েশন হয় বা শুরু হয়, আমরা যদি একটু দেখি। পরবর্তীতে আমার বিভিন্ন ধরনের লোকাল ফ্যাক্টর বা ট্রমাটিক ফ্যাক্টর এর কারণে হচ্ছে অ্যাগ্রাভেট করা শুরু হয়। নিচে আমরা দেখতে পাই দ্য গ্রোথ ইজ ফাস্টার ইন চিলড্রেন।
because bone turnover is more rapid and the bone less dense, providing less resistance to the enlargement. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের সিস্টের যে টার্নওভারটা, এই টার্নওভার রেটটা আমাদের যারা শিশুরা রয়েছে তাদের একটু বেশি হয়। কেন? তারা হচ্ছে গ্রোয়িং এজে থাকে এবং তাদের বোন টার্নওভারটা হচ্ছে অনেক বেশি রেপিড হয়। যার কারণে বোনের ডেনসিটি অনেক কম থাকে এবং এক্সপ্যান্ডটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে থাকে। এবার আমরা জানবো গ্রোথ অফ দ্য ওয়াল। বলতেছে এটা একটা লেস কমন মেকানিজম, যদিও আমার যে অরুণোজেনিক কেরাটোসিস্ট আমরা আমাদের অরুণোজেনিক যে কেরাটোসিস্ট রয়েছে ওই কেরাটোসিস্টের যদি আমরা ক্লিনিক্যাল ফিচার আলোচনা করি ওখানে দেখা যায় হচ্ছে গ্রোথ অফ দ্য ওয়াল, এটা কমন একটা ফিনোমিনন। এবং বলতেছে এই সিস্টের মধ্যে এপিথেলিয়াল যে লাইনিংটা রয়েছে এটা অনেক বেশি মাইটোটিক রেট দেখায়, অর্থাৎ ওই সিস্টের লাইনিংটা অনেক বেশি বিভাজন করার ক্ষমতা রাখে। এবং যে লুমেনটা রয়েছে সেই লুমেনের মধ্যে ক্যারাটিন থাকে। এই ক্যারাটিনের কারণে কি হয়, ডিগ্রেডেশনের যে হারটা আছে ওই হারটা অনেক বেশি কমে যায়। ফলে আমার সিস্টটা আস্তে আস্তে কি করে, যে অসমোটিক প্রেশারটা রয়েছে সেই প্রেশারটাকে অনেক বেশি ধীরে ধীরে ডিক্রিজ করে। এবং এই ডিক্রিজ করার কারণে দেখা যাচ্ছে তখন সিস্টটা আমার এনলার্জমেন্ট হয় বার্ডিং এবং ইনসাইনুয়েটিং ফিঙ্গার লাইক প্রসেসের মাধ্যমে। এর ফলে কি হয়, এর ফলে আমার এই সিস্টটা অ্যাডজাসেন্ট যে বোন আছে ওই বোনের দিকে এক্সটেন্ড করা শুরু করে এবং এটা অনেকটা হচ্ছে আউট পাউচিং হিসেবে দেখায়। আউট পাউচিং বা ইনসাইনুয়েটিং ফিঙ্গার লাইক যে প্রসেস, এটা বলতে কি বোঝায় আমরা যদি একটু আলোচনা করি। ইনসাইনুয়েটিং ফিঙ্গারটা হলো আপনি ফিঙ্গারের মাধ্যমে কোনো একটি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে এমন একটা অবজেক্টে হচ্ছে প্রেস করলেন, কিন্তু হচ্ছে ওই প্রেস করার কারণে যেহেতু অবজেক্টটি হচ্ছে আপনাকে রেজিস্ট্যান্স শো করে, তাহলে আপনি একটা মিনিমাম লেভেল রেজিস্ট্যান্স হচ্ছে ওই অবজেক্টটি থেকে পাবেন। ঠিক সেম ভাবে যখন আমার সিস্টিক যে লেশনটা আছে ওই লেশনটা যখন এক্সপেন্ড করা শুরু করে তখন আমার অ্যাডজাসেন্ট যে বোন আছে ওই বোনটা হচ্ছে আমার এক ধরনের রেজিস্ট্যান্স শো করে। তখন ওই রেজিস্ট্যান্সকে আমার এই যে বোন বা যে সিস্ট রয়েছে ওই সিস্টটা ওভারকাম করার জন্য বার্ডিং এবং এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে বা প্রসেস আছে বা আউটপাচিং আছে, আউটপাচিং গুলো তখন ক্রিয়েট হয়। অর্থাৎ আমরা যদি পাশের এই চিত্রের দিকে তাকাই তাহলে চিত্রে দেখা যাচ্ছে একটা তীত, এই তীতকে কেন্দ্র করে একটা লেশন ক্রিয়েট হয়েছে। ধরি আমরা এটা একটা সিস্টিক লেশন, তাহলে এই লেশনের ভেতরে আমার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা আস্তে আস্তে বাড়ে। যখন বাড়বে তখন সিস্টটা হচ্ছে আমার ধীরে ধীরে এক্সপ্যান্ড করা শুরু করবে। এই শুরু করার কারণে ওই সিস্টের ভেতরে আমার যে কন্টেন্ট গুলো রয়েছে লুমেনে ওই কন্টেন্ট গুলা আশেপাশে যে আমাদের অ্যাডজাসেন্ট বোনটা রয়েছে অ্যালভিওলার বোন, সেই অ্যালভিওলার বোনটাকে আমার হচ্ছে এক ধরনের প্রেসার ক্রিয়েট করা শুরু করে। নরমাল বেশিরভাগ সিস্টের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের এক্সপ্যানশন দেখা যায়, কিন্তু গ্রোথ অফ দ্য ওয়ালে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অরন্ডোজেনিক ক্যারোসিস্টের ক্ষেত্রে। সেই অরন্ডোজেনিক ক্যারোসিস্টের ক্ষেত্রে আমার এই গ্রোথটা হচ্ছে অনেকটা এরকম ফিঙ্গার লাইক পজিশনের মাধ্যমে আমার বনি ক্যাভিটির মধ্যে এক্সপেনশন করা শুরু করে। পরবর্তীতে আমরা যখন ওকেসি বা অরন্ডোজেনিক ক্যারোসিস নিয়ে পড়বো তখন বিস্তারিত জানতে পারবো। এরপর আমরা যদি গ্রোথ অফ দ্য প্যাটার্ন সম্পর্কে জানতে চাই সিস্টের, তাহলে দেখতে পাচ্ছি আমার সিস্টে যখন হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ক্রিয়েট করা শুরু হয় তখন সিস্টটা হচ্ছে অল ডিরেকশনসে এক্সপেনশন হওয়া শুরু করে। কিন্তু পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় গিয়ে আমার যেহেতু সিস্টের আশেপাশে যে অ্যাডজেসেন্ট স্ট্রাকচারটা রয়েছে ওটা একটা বনি ক্যাভিটি, ওই বনি ক্যাভিটির মধ্যে আমার এটা একটা বাধা পায়। সেই বাধাটা হচ্ছে কর্টিক্যাল বোন অথবা হচ্ছে টুথ রুটস অথবা কর্টিক্যাল লেয়ার অ্যারাউন্ড দ্য ইনফিরিয়র ডেন্টাল ক্যানেল। আলটিমেটলি যে আমার কর্টিক্যাল বোনটা রয়েছে সেই বোনটা হচ্ছে একটা কম্প্যাক্ট টাইপের বোন। সেই বোনের কারণে আমার এটা কি করে একটা রেজিস্ট্যান্স ফিল করে, যার কারণে দ্য প্রেসার উইল দেন পুশ আউট দ্য সিস্ট ইন আদার ডিরেকশনস। এর কারণে আমার যে সিস্ট এই সিস্টের হচ্ছে আমার সব ডিরেকশনে এক্সপেনশন ঘটা সম্ভব হয় না। তখন যে পাশে সিস্টটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স পায় এর বিপরীতে সিস্টটা আমার এক্সপেনশন করা শুরু করে। যদি আমার সিস্টটা এদিকে রেজিস্ট্যান্স পায় তাহলে সিস্টটা হচ্ছে এর বিপরীতে গিয়ে আমার এক্সপেনশন করা শুরু করবে। এরপর এক্সপানশন অফ দ্য জ রেজাল্টস ফ্রম রিসরপশন অফ দ্য কর্টেক্স অ্যান্ড পুশিং আউট দ্য পেরিস্টিয়াম। আলটিমেটলি আমার সিস্টটা হচ্ছে তখন যে পেরিস্টিয়ামটা আছে এই পেরিস্টিয়ামের যে লেয়ার ওই লেয়ারটাকে পুশ আউট করে দেয় এবং রিসরপশন অফ দ্য কর্টেক্স এবং কর্টেক্সের রিসরপশনের মাধ্যমে সিস্ট হচ্ছে যে যেদিকে তার রেজিস্ট্যান্সটা কম
রয়েছে সেদিকে গ্রো করে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হলো যখন সিস্টটা আমার এক্সপ্রেশন করা শুরু করে তখন নিওকর্টিক্যাল বোন লেয়ার অ্যারাউন্ড দ্য সিস্ট ফর্মেশন হয়ে থাকে এবং এই নিওকর্টিক্যাল বোন যে লেয়ারটা আছে এই লেয়ারটা অনেক হচ্ছে ওপেন টাইপসের বোন, যার কারণে এটা হচ্ছে অনেক বেশি ফ্র্যাজাইল। পরবর্তীতে আমরা যখন ক্লিনিক্যালি পালপেশন অফ দ্য নিউ বোন লেয়ার করি তখন হচ্ছে দেখা যায় একটা ক্র্যাক লাইক সাউন্ড পাওয়া যায়, যেটাকে বলা হয় অ্যাক্সিয়াল ক্র্যাকিং। এই অ্যাক্সিয়াল ক্র্যাকিংটা হচ্ছে অনেক সময় আমাদের যে ক্লিনিক্যাল ফিচার জিজ্ঞেস করা হয়ে থাকে তখন আমরা আমাদের স্যাররা শুনতে চাই। অন্যান্য ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিস্টের পরবর্তীতে এক্সপেনশন হওয়া শুরু করে। টুথ ভাইটালিটি ইজ নট এফেক্টেড বাই দ্য সিস্ট, একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ টুথে যে ভাইটালিটিটা রয়েছে সেই ভাইটালিটিটা আমার সিস্টের দ্বারা এফেক্টেড হয় না। এক্ষেত্রে মনে রাখতে হবে আশেপাশে যে অ্যাডজাসেন্ট টিথ আছে সেই টিথের টিপিং করতে পারে এবং রিজর্পশন হতে পারে বোনের, কিন্তু আমার ভাইটালিটি যে রয়েছে সেই ভাইটালিটিটা সম্পূর্ণরূপে লস হয় না। পরবর্তীতে এক্সপানশনের কারণে আমাদের সফট টিস্যুতে একটা গ্লোইশ ডিসকালেশন দেখা যায়। রেডিওলজিক্যাল ফিচার যদি আমরা খেয়াল করি তাহলে সিস্টের যে সেন্ট্রাল পোর্শন রয়েছে ওখানে রেডিওলিসেন্সি পাবো এবং এর আশেপাশে একটা তিন রেডিও ওপাক এরিয়া দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমার কর্টিক্যাল বোন লেয়ারের কারণে তৈরি হয়েছে। এবার আমরা এবার আমরা দেখে নিই সিস্টের এক্সপ্রেশনের মাধ্যমে যে ফ্লুইডটা রয়েছে সেই ফ্লুইডের উপর ভিত্তি করে আমরা অনেক সময় সিস্টের ডায়াগনোসিস জানতে পারি। এক্ষেত্রে আমরা ক্লিয়ার পেল ও রেস্ট্রো কালার যদি কোনো ফ্লুইড পাই এবং সাথে যদি কোলেস্ট্রল ক্রিস্টালস দেখা যায় হিস্টোপ্যাথোলজিতে। কোলেস্ট্রল ক্রিস্টালস কি জিনিস সেটা আমরা পরবর্তীতে যখন ডেঞ্জারাস সিস্ট সম্পর্কে জানবো তখন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হবে ডেঞ্জারাস সিস্ট। যখন ক্রিমি হোয়াইট এবং থিক এক্সপ্রেশন পাবো তখন আমরা ধরে নিব এটা অটোনোজেনিক সোর্স থেকে কোনো একটা সিস্ট তৈরি হয়েছে। পরবর্তীতে আরো স্পেসিফিক টেস্টের মাধ্যমে আমরা অটোনোজেনিক সিস্টের কোন টাইপটা রয়েছে সেটা জানতে পারবো। এরপর ইউলিশ আর ফাউল স্পেলিং যদি থাকে তাহলে ওখানে যে অবশ্যই ব্যাকটেরিয়া গ্রোথ রয়েছে যার কারণে কোলনের ফর্মেশন হয়, ফলে এটা হচ্ছে ইনফেক্টেড সিস্ট। আর যদি ব্লাড পাই তাহলে ধরে নেব এটা ভাস্কুলার লেশন, যদি ইয়ার পাই তাহলে মনে করবো মিক্সারি সাইনাসকে এটা কি করেছে ইনভলভ করেছে এবং কোনো ট্রমার কারণে আমার বোনের মধ্যে সিস্ট ফর্মেশন হয়েছে। এবার আমরা যদি এই চার্টটি দেখি, চার্টে দেখা যাচ্ছে এপিথেলিয়াল হেমসের উপর ভিত্তি করে অটোনোজেনিক এবং হচ্ছে আদার্স দেন ইন দা হেড এন্ড নেক রিজিয়ন। এখানে সিস্ট গুলো একটা চার্টে দেওয়া আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে হয়ে যে ক্লাসিফিকেশন রয়েছে ওখানে পড়েছি। আমরা যদি অটোনোজেনিক রেমনেন্টস এর দিকে একটু তাকাই তাহলে রয়েছে রেস্ট অফ মেলাসেজ, রিডিউসড এনামেল এপিথেলিয়াম এবং রেস্ট অফ স্যারেস। রেস্ট অফ মেলাসেজ ফ্রম হার্সের কুশির থেকে পাই রেডিকুলার সিস্ট, রেসিডুয়াল সিস্ট এবং ল্যাটারাল পেরোডন্টাল সিস্ট। এই চারটি আমাদের ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ স্যাররা যখন আমাদের ভাইবা বোর্ডে সিস্টের কোনো টপিক নিয়ে আলোচনা করতে চায় প্রথমে ওরা হচ্ছে এইভাবে আমাদের ডেভেলপমেন্টের সোর্স জানতে চায়। এরপরে রিডিউসড এনামেল এপিথেলিয়াম থেকে আমরা যে সিস্ট গুলো পাই অটোনোজেনিক সিস্ট, ডেঞ্জারাস সিস্ট এবং হচ্ছে ইরাপশন সিস্ট। এরপরে রেস্ট অফ স্যারেস থেকে আমরা পাচ্ছি অটোনোজেনিক কেরাটোসিস্ট, ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট, জিঞ্জিভাল সিস্ট এন্ড গ্ল্যান্ডুলার অটোনোজেনিক সিস্ট। আমরা এই প্রত্যেকটা সিস্ট নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এরপরে আমাদের অনেক সময় যে বোন রয়েছে সেই বোন থেকে কিছু সিস্ট অরিজিন দেখা যায়, বিশেষ করে ম্যান্ডিবলে। ম্যান্ডিবলে আমরা যদি কিছু বোনের সিস্ট সম্পর্কে জানতে চাই জাস্ট নামগুলো আমরা আপাতত জেনে নিই। এর মধ্যে রয়েছে ডেঞ্জারাস সিস্ট, সলিটারি বোন সিস্ট অর ট্রমাটিক বোন সিস্ট, এরপরে রয়েছে অটোনোজেনিক মিক্সোমা। যদি এটি সিস্ট নয় কিন্তু অনেক সময় আমরা সিস্টের সাথে এই অটোনোজেনিক মিক্সোমাকে গুলিয়ে ফেলি, পরবর্তীতে রেডিওগ্রাফি আর হিস্টোলজির মাধ্যমে আমরা এটা কনফার্ম করি। এরপরে আমাদের যে সিস্টের আলোচনা রয়েছে সেটা হচ্ছে ইনঅর্মাল বোন সিস্ট। যদি এটি একটি রেয়ার সিস্ট কিন্তু আমরা আমাদের ওয়ার্ডে পেশেন্ট ডিল করি এই ধরনের সিস্টের নিয়ে হচ্ছে আমাদের পেশেন্ট ওয়ার্ডে ভর্তি হয় এবং এক্ষেত্রে আমার সিস্টটা হচ্ছে একটা নন ক্যান্সারাস বোন টিউমার, যেটার মধ্যে মাল্টিপল ভেরিয়াস সাইজের স্পেস থাকে এবং স্পেস গুলোর মধ্যে আমার ব্লাড ফিল্ড ক্যাভিটি থাকে। তো আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। দোয়া চাই। আসসালামু আলাইকুম।